সুন্দরী হলে সারা জীবন পাঠাতে হয়। তুমি কিন্তু এখানে সুন্দরীদের প্রমোট করলে। আরে না, একটা কথা বলছো। প্রত্যেকটা সুপুরুষের কাছে তার বউ সুন্দরী। আমি অবশ্যই সুপুরুষের কথারে পড়ি, তাই আমার কাছে আমার বউ ভীষণ সুন্দরী এক রমণী। থাক, আর পটাতে হবে না। তাসিন তখন মুচকি হেসে মসির কপালে গাঢ় করে চুমু দিয়ে হাসতে হাসতে বেরিয়ে পড়ে। মিশান দেশে আসার উপলক্ষে রোশনি একটা গিফট কেনার জন্য তন্নিকে নিয়ে বের হয়। রোশনির অনেক দিনের আশা মিশান যেদিন দেশে আসবে মিশানকে একটা ঘড়ি গিফট করবে, সেটাই আজ কিনতে যাচ্ছে। গিফট কিনে বাড়ি আসার সময় মেঘ না চাইতেই বৃষ্টির দেখা মিলল যেন। রোশনি তন্নিকে নিয়ে একটা কফি শপে ঢুকলো। একটা ফাঁকা টেবিলে বসতে গিয়েই সেখানে সেই মেয়েটাকে দেখতে পেল, যেই মেয়েকে পরীক্ষার সময় মুন্নার সঙ্গে রোশনিরা দেখেছিল। তন্নি রোশনির দুজনেই চোখ সেই মেয়েটার দিকে, দুজনের মেয়েটার দিকে তাকাচ্ছে একবার, তো আরেকবার দুজনে দুজনের দিকে তাকাচ্ছে। রোশনি তন্নির হাত ধরে মেয়েটার টেবিলের দিকে এগিয়ে গেল। মেয়েটা কফি শেষ করে উঠতে যাচ্ছিল, তখনই রোশনিরা এগিয়ে যায়। তন্নি এগিয়ে গিয়ে বলে, আপনার সাথে কিছুক্ষণ বসা যাবে, যদি আপনার তাড়া না থাকে? রোশনি দাঁতের দাঁত চেপে মনে মনে বলে, তারা থাকলেও আজকে ওকে বসতে হবে। বিকেলের ম্লান আলোয় এক আকাশ পরিমাণ বিষণ্ণতা জেঁকে বসেছে মেয়েটার মুখে। রশনি আর তন্নি টেবিলের ওপর পাশে মেয়েটার মুখোমুখি বসে আছে। এই মুহূর্তে মেয়েটার মুখে কোনো কথা নেই, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে আছে রশনিদের দিকে। রশনি হাতের ফোনটা টেবিলে রাখতে রাখতে বলে, মুন্না ভাইয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? মেয়েটা মিনমিনে স্বরে বলে, বছর খানেকের। সংসার একটা সংসার, মেয়েরা কত যত্ন নিতে সাজিয়ে সেটা অন্তত তোমার বোঝাতে হবে না? তারপর একটা গোছানো সংসার এইভাবে ভেঙে দিলে কেন? মেয়েটা বিষণ্ণ মুখে বড্ড অবাক হয়ে তাকিয়ে বলে, আমি সংসার ভেঙেছি। রশনি সামান্য হেসে বলে, আমার আপাকে মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করতে না পেরে মারধর পর্যন্ত শুরু করেছিলে। সুখের একটা সংসার ভেঙে গুড়িয়ে দিয়েছিলে। আমার আপার জীবনটা এলোমেলো করে দিয়েছে। আমার আপা তো কোনো দোষ ছিল না। দুজনে মিলে এমনটা না করলেও পারতে। একটা ছেলে বিয়ে হয়ে গিয়েছে শুনেও সেই খেলাটা না হয়তো পারতে। মেয়েটা অসহায় চাহনি নিয়ে বলে, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি সত্যি এত কিছু জানতাম না। যখন আমি হসপিটালে মৃত্যু দুয়ারে ছিলাম, মুন্না আমাকে বলেছিল ওর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে, সে একা থাকে। আমি সত্যি এসব কিছু জানতাম না। রশনি পুরো ঘটনাটা মেয়েকে বলে। মেয়েটা থমকে যায়। পুরো কাহিনী বলা শেষ হলে তন্নি বলে, আফিয়া আপু চাইলে অনেক কিছুই করতে পারতো, কিন্তু জানি না কেন আপু সব সহ্য করে নিল, চুপচাপ সরে আসলো। মুন্না ভাইয়ের উপরে আইনি কোনো ব্যবস্থাও নেয়নি, শুধু বলেছে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখী হোক। আসলেই আপু এতটা সহ্য করেছে যা অকল্পনীয়। অন্যায় করেছে মুন্না ভাই আর মুখ বুজে সহ্য করে এসেছে আফিয়া আপু। এই মানুষটাকে নিয়ে যত বলবো কম হয়ে যাবে। রশনি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি একটা ডিভোর্স মেয়ে বেঈমান ছেলেকে কি আসলেই ডিস্টার্ব করো? মান সম্মান অন্যরকম একটা জিনিস। আশা রাখি তুমি বুদ্ধিমতী একটা মেয়ে, আবেগ দিয়ে না ভেবে মস্তিষ্ক দিয়ে ভেবে সিদ্ধান্ত নেবে। শুধু এতটুকুই বলবো, তোমার ক্ষতি চাই না। যেটা তোমার ঠিক মনে হবে করো, কিন্তু অন্যায়কারীদের সাপোর্ট হয়ে থেকো না। আমাদেরও কিছু বুঝতে দিও। সব কিছু আবেগ দিয়ে চলে না, বিবেকটাও সাথে কাজে লাগাতে হয়। ভালো থেকো, নিজের সবটা সুন্দর করে শক্ত মনে গুছিয়ে নিও, নিজের মনের কাছে স্বচ্ছ থাকো। রোশনি আর তন্নি মেয়েটার থেকে বিদায় নিয়ে চলে আসে। রোশনি এতদিন মেয়েটাকে কত অদৃশ্য গালি দিয়েছে, আজ নিজের কাছে খারাপ লাগছে। আসলে আমাদের জানার বাইরে অনেক কিছু থাকে, নিজের মতো করে কত কিছু ভেবে নেই, কিন্তু সব কি আর ঠিক হয়? মেয়েটার জন্য আজ মায়া হচ্ছে। মিথ্যার ভিতরে উপরে দাঁড়িয়ে থেকে কি ভালোবাসা হয়? হয় না। তাই মুন্নার জীবনের সুতাও এখন কোথায় থেকে কোথায় যাবে কেউ জানে না। শেষটুকু দেখার সৌভাগ্য সবার হোক। রশনি মনে মনে কথাগুলো ভেবে রাস্তা ক্রস করতে যাচ্ছিল, তার আগে তন্নি রশনির হাতটা ধরে ফেলে। রশনি থমকে দাঁড়িয়ে যায়, তাকিয়ে দেখে পরপর দুইটা বাস কি একটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তন্নি নিজের হাতের মুঠোয় রশনির হাতটা নিয়ে চোখ পাকিয়ে রাস্তা ক্রস করলো। রশনি রহস্যময় হাসি হেসে বলে, বাপ্পা, এত দায়িত্ববান আমার প্রতি, ব্যাপার কি? ভাবি টাবি সত্যি হবে নাকি?
তন্নি ভ্রু কুচকে তাকায়। রশনির শব্দ করে হেসে ফেলে। তন্নি নিজেকে হাতের মুঠোয় থেকে রশনির হাতটা একটু জোরেই ছেড়ে দিয়ে বলে, চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া যায়? অভিমান করো কেন ভাবি? মনে করো ননদ ভীষণ বোকা। খুব বেশি হচ্ছে কিন্তু রোশনি। তন্নি এদিকে লজ্জায় মরে যাচ্ছে। রশনি আর একটু মজা নিতে চাচ্ছিল, কিন্তু তন্নির মুখের দিকে তাকিয়ে আর মজা নেওয়ার ইচ্ছে হলো না। তখন তন্নির সাথে মজা নেওয়ার চেয়ে স্বাভাবিক করা প্রয়োজন, তাই তন্নির দিকে তাকিয়ে বলে, তোমাকে আমার ভাইয়ের জন্য খুব সুন্দর হয়েছে বুঝলি। এত মিষ্টি ভাবি কি পাওয়া যায় বল? তুই বল, তুই বল, পাওয়া যায়? কি দেখতে আমি পেয়েছি, কিন্তু দেখ আমি পেয়েছি। আমি খুব 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 খুশি। মা, ছি, তুই কি বেয়াদব হচ্ছিস? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই ইফটিচিং করিস। সব দোষ মিশন ভাইয়ার। তোকে আজ তো বেয়াদব হতে সাহায্য করেছে, একদম লজ্জা নেই। রশনি মুখ টিপে হেসে বলে, এই মানুষের জন্য এতটুকু সভ্য আছি সোনা। তা না হলে তোমাকে কবেই উঠিয়ে নিয়ে বিয়ে করে নিতাম, বুঝলা? শুধু শয়তানি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, আমায় যেতে হবে। মা একা কি করছে কি জানি। আচ্ছা, পৌঁছে দিয়েই চল। রশনি গাড়িতে করে তন্নিকে আগে পৌঁছে দিল, তারপর সোজা বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দৌড়ে মোষের কাছে গিয়ে পুরো ঘটনাটা শেয়ার করলো। এই মানুষটাকে সব কিছু না বলে তার জানি দিনটাই ভালো যায় না। মোষে খুব মনোযোগ দিয়ে শুনলো। তারপর মেয়েটার জন্য তারও খুব মন খারাপ হলো। মোষের ইচ্ছে করছিল মেয়েটার সাথে দেখা করতে। আসলে মেয়েটা কি খুব নরম মনের? না। নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার মতো ম্যাচুরিটি হয়েছে? না সরল মনেই সবটা রঙিন চোখে দেখবে? মোষের নানা রকম ভাবনা মস্তিষ্কে আঁকিবুকি করে চলছে। কি হবে সে জানে না, তবে কিছু ভাবনা মস্তিষ্কে ঘুরপাক করতে লাগলো। মিশন গত পরশু দেশে এসেছে। দুই বাড়িতে এখন উৎসব মুখর পরিবেশ, সবার মুখে স্বচ্ছ হাসি। গতকাল রাতে সবাই একসাথে বসে বিয়ের দিন ঠিক করেছে। সামনের সপ্তাহেই বিয়ের দিন ফেলা হয়েছে। মোটামুটি কেনাকাটা মিশন আসার আগ থেকেই শুরু করা হয়েছিল, তাই খুব একটা ঝামেলার মধ্যে পড়তে হলো না। মোষের দুই বাড়িতেই ছোটাছুটি করতে হচ্ছে। একবার তার চাচিমা ডাকছেন, তো আরেকবার রশনির কোনো প্রয়োজনে ছুটে আসতে হচ্ছে। হলুদের আগ পর্যন্ত কেনাকাটা চলতে থাকলো। এইদিকে মিশান নিজের মতো করে একটুও সময় পাচ্ছে না। রশনিকে হাতের কাছেই পাওয়া যাচ্ছে না। সারাদিনে অল্প একটু ফোনে পেলেও রশনির কথা বিয়ের আগে সামনাসামনি কথা হচ্ছে না। মিশানের এই দিকে হাঁসফাঁস লাগছে। এতদিন এসেছে তাকে পাত্তাই দিচ্ছে না। এইটা কোনোভাবে মিশান মানতে পারছে না। এতটা হিংসুক মিশানের প্রতি কিভাবে হতে পারছে রশনি? সারাদিন এইটা ভেবেই মিশান উঠতে পারছে না। এখন নতুন জামাই হচ্ছে, হুট করে ওই বাড়িতে চলে যাওয়াও যায় না। তাই দাঁতে দাঁত চেপে কয়টা দিন অপেক্ষা করা ছাড়া উপায় দেখছে না সে। এইভাবে দিন ঘনিয়ে আসে। আজ মেহেদি অনুষ্ঠান। মাফিনরা 2 দিন আগেই চলে এসেছে। তন্নি আর তন্নির মা আজ সকালে এসেছে। বাড়ি ভর্তি মেহমান। মিশনের নানা বাড়ি থেকেও অনেক আত্মীয় এসেছে। মোষের বাবাও গতকালের ফ্লাইটে দেশে এসেছেন। লুবনারা আসতে পারলে পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু ছোট বাচ্চা নিয়ে এখন দেশে আসা সম্ভব নয়। কিছুদিন আগেই দেশে এসে ঘুরে গিয়েছে। লানাফেরও ছুটি নেই, তাই সবকিছু মিলে সম্ভব হয়নি। 2 বাড়ির ছাদেই প্যান্ডেল ঘেরা হয়েছে। 2 বাড়ির ঝলমলে আলোয় ভরে উঠেছে পুরো এরিয়াটা। আফিয়ার পড়াশোনাও কয়টা দিনের জন্য ইতি টেনেছে। বাড়ি ভর্তি মেহমান আর বিয়ে বাড়ি বলে কথা, এর মধ্যে পড়াশোনার কিছুই মাথায় থাকবে না। তাই আফিয়াও উচ্ছ্বাস নিয়ে সামিল হয়েছে বিয়ের আয়োজনে। হলুদের ডেকোরেশন কেমন হবে সবটা মৌসি আর আফিয়া ঠিক করেছে। পার্লার থেকে বিউটিশিয়ান এসে বসে আছে মেহেদি পরানোর জন্য। এদিকে রোশনি ওয়াশরুমে ঢুকেছে, তো আর বের হওয়ার খবর নেই। পরে আফিয়া গিয়ে দরজা নক করার পর দরজা খোলে। এত সময় ধরে ওয়াশরুমে কি করছিলি? ওয়াশরুম থেকে তো এখন চলে এসেছি। ফোন কথা বলছিলাম। কার সাথে? মিশান কল করেছিল। আফিয়া তখন ভ্রু কুচকে তাকায়। সবাই তার জন্য অপেক্ষা করছে আর সে ফোনে কথা বলায় ব্যস্ত। উপর উপর একটু ভ্রু কুচকালেও আফিয়া মনে মনে খুশি হলো। সুন্দর সম্পর্ক দেখলে তার ভীষণ ভালো লাগে। নিজের মধ্যে শান্তি অনুভব করে। মেহেদি পরানোর অনুষ্ঠানটা ড্রয়িং রুমেই করবে। ড্রয়িং রুমেই ডেকোরেশন করা হয়েছে, আর ছাদে হলুদের ডেকোরেশন চলছে। বাড়ির প্রত্যেকটা রমণীর হাতে মেহেদি পরানো হয়েছে। তাহমিনা চৌধুরী মেহেদি পড়তে চাচ্ছিলেন না,
তাসিনের মেঝমা আর ছোট মা দুজনে দুপাশে বসে জোর করে মেহেদি পড়াতে সাহায্য করেছে। ওনাদের কথা বড় আপা না পড়লে তারাও পড়বে না, অগত্যা পড়তেই হলো। এইটা নিয়ে তাসিনের মেজো চাচ্চু অনেক রসিকতাও করলেন। হাসি আনন্দে কাটতে লাগলো সময়। পিচ্চিগুলোর হাতে তন্নি আর মাফিন মেহেদি পরিয়ে দিয়েছে। মেহেদি অনুষ্ঠান নসীনরাও একসাথে মেহেদি পড়ছে। আলাদা করে ওই বাড়িতে আর মেহেদি অনুষ্ঠান করেনি। প্রত্যেকের হাতে মেহেদি পরানো শেষ হলে তিহান ফটোশ্যুট করে। ফটোশ্যুটের দায়িত্বটা তিহানকেই দেওয়া হয়েছে। তন্নি রোশনের পাশেই বসে আছে। তিহানের চোখ জোড়া তন্নির দিকে নিবদ্ধ। এই যে সবার সামনে লুকিয়ে লুকিয়ে প্রিয়তমাকে দেখার সুযোগ বুঝে দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেওয়া, সবার অগোচরে প্রেমিকার চোখ রাঙিয়ে তাকানোটা, উফ, এগুলো তিহান বেশ উপভোগ করে। সদ্য প্রেমে পড়ার অনুভূতির মতোই আজও তাদের প্রেমে সে অনুভূতিটা টের পায় দুজনেই। এই লুকোচুরি প্রেমে বেশ মজা। সবচেয়ে বেশি মজা প্রিয়তমাকে লুকিয়ে দেখার মজা। একটু ভয়, একটু লজ্জা, লোকে মুখে কানাকানি, একটু সাবধান হয়ে চলা, সবই যেন তিহান তন্নির প্রেমে মিলেমিশে আছে। কিন্তু এর মাঝেও একটা মজার কাহিনী হলো, তিহান জানে একমাত্র আফিয়া ছাড়া তাদের সম্পর্কের ব্যাপারে কেউ জানে না। এদিকে আফিয়া ছাড়াও মৌসি, তাসিন, রশনি, নসীন সবাই জানে। শুধুমাত্র বড়রা বাদে বাকি সবাই মোটামুটি জানে। তিহান তন্নির লুকিয়ে প্রেম, চোখাচোখি, সবার সামনে দূরে দূরে থাকা, তিহানের পাশে না ঘেঁষে আসা, এগুলো মৌসিরা উপভোগ করে, দেখেও না দেখার ভান ধরে থাকে। পরিবারের সবাই একত্রে বাস করলে মজাটা একটু বেশিই হয়। আর মৌসি কাজ থেকে বেরিয়ে এসে পুরোপুরি সাংসারিক জীবনযাপন শুরু করে দিয়েছে। সেই ছেলে মানুষই আর নেই। এখন সে দুর্দান্ত রান্না করে, পরিবারের সবার খোঁজ রাখে, নাস্তা বানিয়ে খাওয়ায়, সব মিলিয়ে খুব সুখী একটা পরিবার। পরের দিন ছাদের এক কোণে রশনির ফটোশ্যুট চলছে, আর ডেকোরেশনের মেইন জায়গায় হলুদের জিনিসপত্র রাখা হচ্ছে। এইদিকে তাসিনের অর্ধেক বেলা বাইরে কাজ সামলাতে গিয়েই হয়ে যায়। বিকেলের দিকে একটু সময় দিতে পারে। তাসিন খুব খেয়াল করে দেখেছে বাড়ির কোনো অনুষ্ঠান শুরু হলে তার কাজের চাপ যেন বাড়ে। বাড়ির সবার সাথে সময় কাটাতে ইচ্ছে করলেও গুছিয়ে উঠতে পারে না। এদিকে মৌসি বেশ কয়েকবার কল দিয়েছে, তাসিন একবারও রিসিভ করতে পারেনি। দ্রুত কাজ গুছিয়ে নিয়ে বের হয়। গাড়িতে উঠে মৌসিকে কল ব্যাক করে। মৌসি ফোন রিসিভ করেই তাসিনকে বলে, কোথায় তুমি? এই তো আসছে। ফুলের মালা নিয়ে এসো তো, খোপা দিব। সবার জন্য আনতে হবে? আরে না, নওশিনরা সবাই ডেকোরেশনের ওখান থেকে নিয়েছে, আমারটা আর হচ্ছে না। কোন ফুলের টানবো? তোমার যেটা ভালো লাগে নিয়ে এসো। এখন রাখছি, দ্রুত এসো। ঠিক আছে বলে তাসিন কল কেটে দিল। পথে একটা ফুলের দোকান দেখে গাড়ি সাইড করতে বলে। রজনীগন্ধা আর গোলাপের গাঁথা দুইটা মালা নিল। তাসিন বাড়ি ফিরে রুমে গিয়ে মৌসির হাতে পলিথিনটা দিয়ে পাঞ্জাবির বোতাম খোলে। মৌসি ফুলগুলো বের করে বলে, দুইটা নিয়ে এসে খুব ভালো করেছো। আফি আপুকে দিয়ে আসি। ডেকোরেশনে ওখানকার একটা মালা আপুর ভাগে পড়েছিল, আপু আমাকে দিতে আসছিল, তোমাকে আনতে বলবো বলে আপুকেই জোর করে সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আসি, তাহলে দুজনে সেম সেম হবে। আচ্ছা যাও, আমি ওয়াশরুমে ঢুকবো। হলুদের আয়োজন কি শুরু হয়ে গিয়েছে? এখনো হয়নি, তবে শীঘ্রই হবে। তুমি ফ্রেশ হয়ে আসো, মালাটা দিয়ে এসে আমি সব বের করে রাখছি। মৌসি একবারে আফিয়ার খোপায় ফুলের মালাটা পেঁচিয়ে দিয়ে এলো। রুমে এসে তাসিনের পাঞ্জাবি বের করে রেখে শাড়ির আঁচলটা ঠিক করে নিল। এই বাসন্তী রঙের জামদানি শাড়িটা মৌসির অনেক পছন্দের একটা শাড়ি। আজ প্রথম পরছে শাড়িটা। দুই বাড়িরই সবাই শাড়িটা ভীষণ পছন্দ করেছে। তাহমিনা চৌধুরী এসে মৌসির শাড়িটা পরিয়ে দিয়েছিলেন। আঁচলটা মৌসি একাই ঠিক করতে পারে, তাই তাহমিনা চৌধুরী কুচির দিকটা ঠিক করে অন্য কাজে নিয়ে চলে যান। মৌসি চোখ কাজল টেনে নিয়ে খোপা করে নিল। ফুলের মালাটা খোপায় লাগাতে গিয়ে উল্টিয়ে যাচ্ছে, ঠিকভাবে পেঁচানো যাচ্ছে না। তাসিন ততক্ষণে টাওয়াল পরে গোসল করে বেরিয়ে এসেছে। মৌসির এলোমেলো করে মালা পেঁচানো দেখে তাসিন মৌসির দিকে এগিয়ে এসে মৌসির পেছনে দাঁড়ায়। মৌসির হাত থেকে মালাটা নিয়ে সুন্দর করে খোপায় দিয়ে দেয়, তারপর ক্লিপ দিয়ে আটকে দেয়। মৌসি খোপায় দু হাত দিয়ে দেখে একদম পারফেক্ট হয়েছে। মৌসি মিষ্টি করে হাসে। তাসিন মৌসির মাথায় চুমু দিয়ে বিছানার কাছে যায়। পাঞ্জাবি পরে চুলে আঙ্গুল চালাতে চালাতে ড্রেসিং টেবিলের সামনে এসে মৌসির দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে। মৌসি ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আর তাসিন অবাক চোখে মৌসির লিপস্টিক দেওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসিনকে তাকিয়ে থাকতে দেখে মৌসি ভ্রু উঁচিয়ে শুধায়, কি দেখো? তাসিন দৃষ্টি নিবদ্ধ রেখেই বলে,
এত সুন্দর কেন তুমি? মৌসি খিলখিল করে হেসে ওঠে। তাসিন সে হাসির দিকেও মুগ্ধ চোখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মৌসি হাসি থামিয়ে বলে, আজ তোমার কি হয়েছে? ভুল বকছো কেন? তাসিন একটু এগিয়ে এসে এক হাতে মৌসির কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে আরেক হাতের আঙ্গুল দিয়ে মৌসির ঠোঁট স্পর্শ করে। তারপর মৌসির দিকে ঝুঁকে পড়তে মৌসি মুখ সরিয়ে নিয়ে বলে, এখন রোমান্টিকতার সময়, তাই না? সবাই ডাকাডাকি করছে আর উনি এসছেন অবেলায় প্রেম করতে। তাসিন ভ্রুকুচকে বলে, প্রেম করারও বেলা অবেলা আছে নাকি? সব আছে, এখন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে অনেক। ছাড়তে ইচ্ছে করছে না যে, কি করব বলো? ইচ্ছে না করলেও ছাড়তে হবে। ওই দেখো আফিয়া আপু ডাকছে। সত্যি সত্যি আফিয়ার কণ্ঠস্বর শোনা গেল। তাসিন মুখটা কাচুমাচু করে মৌসিকে হাতের বাঁধন থেকে আলগা করে দিল। মৌসি আসছে বলে আরেকবার ঠোঁটে লিপস্টিকের প্রলেপ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজার মুখে এসে তাসিনকে তাকাতে বলে একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে সোজা চলে গেল। আর তাসিন মুচকি হেসে চুলগুলো ঠিক করে পারফিউমটা হাতে নিল। মৌসি সোজা আফিয়ার রুমে গেল। আফিয়া হাতে কয়টা ছুরি পড়েছিল। মৌসির কণ্ঠস্বর শুনে বলে, ছাদে চলো, সবাই সেজেগুজে চলে গিয়েছে, আমি আর তুমি বাদ পড়ে আছি। আমারও হয়ে গিয়েছে আপু। আফিয়া মুখ তুলে মৌসির দিকে তাকিয়ে বলে, ইস, কি মিষ্টি লাগছে গো, একদম টুপ করে খেয়ে ফেলার মতো মিষ্টি। মৌসি হেসে ফেলে বলে, তোমাকে বেশি মিষ্টি লাগছে আপু, চোখ ফেরানো দায়। রসকসীন মানুষ আমি, এত মিষ্টি লাগার কথা নয়। আফিয়ার কথা শুনে দুজনেই হেসে ফেলে। তারপর দুজনে হাসতে হাসতে ছাদে যায়। মৌসিরা গেলে হলুদের অনুষ্ঠান শুরু হয়। এদিকে মিশনের হলুদ অনুষ্ঠান বিকেলে সম্পূর্ণ হয়ে যায়, তাই রোশনির হলুদে এন্ট্রি নেয়। মিশনের এন্ট্রির সময়ও হুলস্থুল কাণ্ড ঘটে। সবাই হৈ হৈ করে ওঠে। এন্ট্রিটা বাঁধিয়ে রাখার মতো দুজনকে একসাথে হলুদ লাগানো হচ্ছে। মিশন নিজস্বরে রোশনির সাথে সুযোগ বুঝে কথা বলছে। রোশনি এদিক সেদিক তাকাচ্ছে আর হ্যাঁ হুঁ দিচ্ছে। অন্যদিকে ছোটরা নাচছে। রোশনি, তন্নি, মাফিন, নসিন মিলে একটা গানে নাচছে। তাসিন গিটার বাজায় আর তিহান একটা গান ধরে, সাথে তাসিনও গলা মিলায়। আর অনুষ্ঠানের শেষের দিকে গায়িকা মিসেস মৌসি চৌধুরীর গান তো থাকবেই। সবাই মুগ্ধ হয়ে মৌসির গান গাওয়া শোনে। আর যারা গান পারে শেষের দিকে সবাই মৌসির সাথে গলা মেলায়। এইভাবেই হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। অনেকটা রাত হয়ে যাওয়াতে সবাই যার যার রুমে চলে যায়। আফিয়া রোশনিকে নিয়ে রুমে চলে আসলো। ছাদ ফাঁকা। তিহান, মাহিম, নিশান, বিহান মিলে কিছু জিনিস গুছিয়ে রাখে। মাফিনের চোখ জোড়া মাহিমের দিকেই ঘুরে ফিরে যাচ্ছে। নওশিন, মাহিম, নিশান একসাথে বাড়ি যাবে, তাই নওশিন, মাহিম আর নিশানের জন্য দাঁড়িয়ে আছে। নওশিন একা আছে বলে নওশিন মাফিনকে নিজের সাথে দাঁড়াতে বলেছে। বাড়ির বড়রা অনেক আগেই নিচে চলে গিয়েছে। তিহানদের কাজ শেষ হতেই সবাই নিচে নেমে আসে। মাফিন নওশিনকে টাটা বলে রশনির রুমে চলে আসে। এদিকে তাসিন মৌসির অপেক্ষায় রুমে পায়চারি করছে। এই মেয়েটা নিজের বর আর ঘর বলে ঘন্টার পর ঘন্টা ননদের সাথে পার করে দেয়। মৌসি আর আফিয়া মিলে রশনির হলুদের গয়না চুল খুলে তারপর নিজেদের রুমে আসে। মৌসি রুমে এসে দেখে তাসিন এখনো চেঞ্জ করেনি। মৌসি খোপা থেকে মালাটা খুলতে খুলতে বলে, এখনো চেঞ্জ করনি কেন? কত রাত হয়েছে দেখেছো? আমি ঘরে চিনি না, তুমি দেখে বলো। বর ঘর সময় ভুলে তুমি বসেছিলে, আমি না। মৌসি তাসিনের দিকে ফিরে তাকায়, তারপর জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে বলে, কি হয়েছে? তাসিন পাঞ্জাবি খুলতে খুলতে বলে। কিছু না। মৌসি আঁচলের সেফটি পিন খুলতে খুলতে বলে, ও আচ্ছা আচ্ছা, দেখো তো কিসের সাথে আটকে গেল, খুলছে না কেন? তাসিন পাঞ্জাবি রেখে এগিয়ে গিয়ে বলে, সুতের সাথে আটকেছে, সোজা হয়ে দাঁড়াও। তাসিন সেফটি পিন খুলে মৌসির হাতে পিনটা ধরিয়ে মৌসি দুষ্টমি করে বলে, বাবা, এত রাগ হয়েছে? একটা চুমুও খেলে না? পিনটা তো আমি একাই খুলতে পারতাম, তুমি যেন একটা চুমু খেতে পারো তাই সুযোগ দিচ্ছিলাম। আর তুমি কি করলে? তাসিন আর একটা সেকেন্ডও অপেক্ষা করে না। ঝড়ের বেগে এসে মৌসির কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে চুমু খায়। তারপর মৌসিকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে নেয়। এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি। মৌসির খুব ভোরেই ঘুম ভেঙে গিয়েছে। তাসিনের তপ্ত শ্বাস মৌসির গলায় এসে পড়ছে। মৌসি নড়ে চড়ে ওঠে। তাসিন এখনো বেঘরে ঘুমাচ্ছে। মৌসি আস্তে আস্তে তাসিনের মাথাটা বালিশে রাখার চেষ্টা করে। তাসিন আরও নড়ে চড়ে মৌসিকে শক্ত করে জাপটে ধরে। মৌসির আর ওঠার ক্ষমতা হয় না। তাসিনের ঘুম ভেঙে দিয়ে উঠতেও ইচ্ছে করছে না তার। তাই আরও কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে তাসিনের চুলে আঙ্গুল চালায়। এদিকে আফিয়া ভোরেই উঠে পড়েছে। তাহমিনা চৌধুরী, তিহানের মা মিলে ঘরের কিছু কাজ করছে।
রাতের বাসনগুলো রাতে ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে নিচ্ছে। আফিয়া ড্রয়িং রুমটা গুছিয়ে নিল। সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে। তন্নিও আফিয়ার সাথে হাতে হাত লাগালো। তাসিনের পার্টির লোকজন আসবে। মসি সোফায় নতুন কভার নিয়ে এসে আগের কভারগুলো পরিবর্তন করে দিল। অফ হোয়াইট পর্দা লাগালো। আগের পর্দাগুলোই বাচ্চারা আবির ছুঁড়ে মেরে নষ্ট করে ফেলেছে। সকালের দিকে কাজগুলো গুছিয়ে নিল। তাসিন ঘুম থেকে উঠে রান্নার সাইডে গিয়েছে। আহসানুল চৌধুরীরা এই দিকটাতেই আছেন। তাসিন ও বাবাদের সাথে দাঁড়ালো। তিহান কিছু ছবি তুলে নিল। আর ভিডিও তো হচ্ছেই। বিয়ে বাড়ির রান্নার ঘ্রাণ পুরো বাড়ি মৌ মৌ করছে। মৌসি আর আফিয়াও রান্নার এই দিকটায় এসে দাঁড়ায়। আহসানুল চৌধুরী নিজে এগিয়ে এসে চুলা থেকে প্লেটে মাংস তুলে মৌসির হাতে ধরিয়ে দিয়ে বলেন, আফিয়া আর তুই খেয়ে দেখতো মা সব ঠিক আছে কিনা। তিহান দুষ্টুমি করে বলে, মেয়েটা স্বাদ টেস্ট করতে পারে, আর আমরা ছেলেরা কি দোষ করলাম বড় আব্বু? হাসানুল চৌধুরী হেসে বলেন। তুমিও নাও। তিহান এগিয়ে এসে একটা মাংস মুখে পুরে দেয়। তাসিনকে খাওয়ার জন্য ইশারা করে। তাসিন মাথা নাড়ায়। মসি এক টুকরো মাংস মুখে নিয়ে বলে, সবকিছু ঠিক আছে মামা। তাসিন পাশ থেকে বলে, বাবা, আরেক প্যাকেট মরিচ গুঁড়ো দিতে হবে। বাবুর্চি তাসিনের দিকে তাকিয়ে বলে, টেস্ট না করেই কিভাবে বুঝলে বাবা? রান্নার গন্ধে পৌঁছে যায় চাচা। আমার কাছেও তাই মনে হচ্ছে বাবা, কিন্তু ভাই মরিচ কম রাখতে বলেছেন। এত কম মরিচ দিলেও স্বাদ আসবে না, আরেকটু দিয়ে দেন। মসি ভ্রু কুচকে তাকায়। তাসিন ভ্রু উঁচিয়ে শুধায়। কি? মসি মাথা নাড়িয়ে বোঝায়, কিছু না। রান্নার এখানেও বাড়ির কিছু সদস্য মিলে সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার হলো। সুন্দর একটা মুহূর্ত কাটলো। এমন সুন্দর সচরাচর কাটানো হয় না। এই মুহূর্তগুলো যেন নিজ অজান্তেই চলে আসে। আর এইটা অনুভব করতে পারলেই ভেতরে ভালো লাগার সৃষ্টি হয়, শান্তি লাগে, যা এখন মৌসি আর আফিয়া অনুভব করে। দুজনে স্বস্তি নিয়ে শ্বাস ছাড়ে। জুম্মার নামাজ পড়ে বরপক্ষ আসবে। মৌসি সেজে গুজে ওই বাড়িতে চলে গিয়েছে। মৌসি বরপক্ষ হয়ে আসবে। এটা নিয়ে বরপক্ষ আর কনে পক্ষের মাঝে একটু দ্বন্দ্বও হয়েছে বটে। মিশনের কথা তার বোন তার সাথে বরযাত্রী হয়ে যাবে, আর চৌধুরী বাড়ির কথা বাড়ির বড় বউ বাড়িতেই থাকবে। শেষ পর্যন্ত মৌসি মিশনের পক্ষে গিয়েছে। হাসানুল চৌধুরী আর তাহমিনা চৌধুরী মৌসিকে ইশারা করে বলে দিয়েছিলেন ওই বাড়িতে চলে যেতে। রশনি, তিহান কেউই যেতে দিতে রাজি নয়, কেননা মৌসি ওই পক্ষের হয়ে গেলে তাদের লস্ট প্রজেক্ট মাস্ট। মৌসি থাকা মানেই তাদের দল ভারী। আর মৌসি যুক্তি দিয়ে কথা বলতে জানে খুব। গেট ধরার কাছে একটা হ্যাঁ না সৃষ্টি হবে, সেইটা মৌসি খুব ভালো করে কন্ট্রোল করে নিতে পারবে, সেটা সবাই জানে। তাই তিহানরা চাচ্ছিল মৌসি তাদের দিকেই থাকুক, কিন্তু তার হলো না। মৌসি অবশ্য তাসিনকেও টানছিল তার সাথে যাওয়ার জন্য, তবে তিহানরা চাপটে ধরে আর তাসিনকে ছাড়েনি। এইভাবে আরও কিছুক্ষণ তাদের ছেলে মানুষই চলেছে। জুম্মার নামাজ আদায় করে বরযাত্রী এসেছে। গেট ধরেছে তন্নি, মাফিন, তিহান, বিহান, আখি আর রশনির আরও কিছু বান্ধবী। মৌসি যেহেতু বরপক্ষ, তাই বরপক্ষের হয়ে গেট ধরার দাবি মেটাচ্ছে। কনে পক্ষের দাবি 50,000 টাকা। মৌসি খুব কৌশলে 10,000-এ মিটিয়ে দিয়েছে। এইটা দেখে হাসানুল চৌধুরীরা মুচকি মুচকি হাসছিলেন। তিহান কপট রাগ নিয়ে বলে, এই জন্যই তোমাকে ওই দলে যেতে দিতে চাইনি। তুমি আমাদের বাড়ির মানুষ হয়ে আমাদেরই ঠকিয়ে দিলে। তাসিন পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসে। মৌসি বলে, আচ্ছা, তোমাদের বোনের জামাইয়ের এতগুলো টাকা মেরে দিবে তোমরা? এই টাকাগুলো গচ্ছিত থাকলে তোমাদের বোনকে নিয়েই তো আমার ভাইটা দূর দূরান্তে ঘুরে আসতে পারবে। তখন তোমাদের আনন্দ হবে না বুঝি? কি দরকার অকারণে তোমাদের বোন জামাইয়ের টাকাগুলো এইভাবে উড়িয়ে দেওয়ার? তার চেয়ে বরং 5,000 টাকা রেখে বাকি 5 ব্যাক করে দিতে পারো। তিহানরা ভ্রু কুচকে তাকায়। মৌসি মুখ টিপে হাসে। মাফিনরা মুখ বাঁকিয়ে টাকাটা নিয়ে গেট ছেড়ে দেয়। তাসিন এগিয়ে এসে বলে, তুমি পারোও বটে, মাত্র 10,000-এ মিটিয়ে দিলে। বেশি দেয়া হয়ে গেছে তাই না বলো? হ্যাঁ, ভাইটাকে বাঁচাতে গিয়ে বরের পকেট ফাঁকা করো। তিহান বলে দিয়েছে আমার থেকে উসুল করবে। তুমি বলবা আমার থেকে নিয়ে নিতে, তারপর আমিও দেখছি। আচ্ছা শোনো, আমার ওয়ালেট পেলাম না তো, কোথায় রেখেছো? ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, তুমি এই দিকটা দেখো, আমি নিয়ে এসে দিচ্ছি। মৌসি ওয়ালেটটা নিয়ে এসে তাসিনকে দেয়। তারপর তার রশনির সাজানো কত দূর হলো দেখতে যায়। রুমে গিয়ে দেখে সাজানো শেষের দিকে। আফিয়া সাজানো এখনোই
সাজানোর এখানেই বসে আছে। মৌসি গিয়ে গয়নাগুলো পরিয়ে দেয়, তারপর নিচে নিয়ে আসে। দুজনকে মুখোমুখি বসানো হয়, সামনে মৃদু পর্দা টানানো হয়, বেলি ফুলের মালা সামনে ঝুলানো। বিয়ে পড়ানো শেষ হলে পর্দা সরিয়ে রশনির মুখ থেকে ঘোমটা সরিয়ে মিশান বেশ কয়েকবার মাশাল্লাহ 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 বলে। তারপর বাকিরা একসাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাহসিনের পার্টির বেশ কিছু মেহমান এসেছে। তাহসিন ওই দিকটায় আছে, সাথে হাসানুল চৌধুরী আর তার ভাইরা আছেন। মেহমানদের খাওয়া দাওয়া শেষ হলে দুই বাড়ির সবাই পাশাপাশি 3টা টেবিল রেখে সবাই একসাথে খেতে বসে। 5টার মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। তারপর ফটোশ্যুট চলে। তাহসিন মোশের অনেকগুলো ছবি তুলে দেয়, পারিবারিক ছবি ক্যাপচার হয়। সব মিলিয়ে বিয়েটা দুর্দান্ত কাটে। সবাই খুশি মনেই মেয়েকে বিদায় দেয়। রশনির মায়ের মন ভার থাকলেও উৎফুল্ল মন নিয়ে বিদায় জানায়। এই বিয়েটা সবারই মন মতো হয়েছে। মিশানের মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে তারাও ধন্য। পাশাপাশি বাড়ি তাই হাসি মুখে মেয়েকে বিদায় দেয়। রশনিকে ওই বাড়িতে দিয়ে এসে মৌসি এই বাড়িতে আসে চেঞ্জ করার জন্য। রুম থেকে চেঞ্জ করে এসে কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে বসে। তিহানরা টাকা ভাগ করছিল। মৌসি তাদের মাঝখানে এসে বলে, আফিয়াপু, আমার ভাগটা তোমার কাছে রেখে দিও। তিহানরা সবাই মৌসির দিকে বাঁকা চোখে তাকায়, তারপর ভ্রু কুচকে শুধায়। তোমার ভাগ মানে? মৌসি ঠোঁট উল্টিয়ে বলে, এ মা, বাড়ির বড় বউয়ের ভাগ দিবা না? মৌসির কথায় আফিয়া ফিক করে হেসে ফেলে, আর তিহান তন্নিরা অবাক দৃষ্টিতে তাকায়, যেন এই প্রথম কোনো ভিন গ্রহের প্রাণী দেখেছে তারা। মৌসি আবারও বলে, এভাবে তাকাও কেন? আমি কি ভাগ পাই না? ও মেজমা, আমি কি ভাগ পাই না বলো? অবশ্যই পাও, তোমার দাবি বেশি। এই তিহান, মৌসির হাতে টাকাটা দে। মৌসি সবাইকে সমান করে ভাগ করে দিচ্ছে। তিহান মায়ের দিকেও অবাক দৃষ্টিতে তাকায়। তিহানের মা এসে তিহানের হাত থেকে টাকাটা নিয়ে মৌসির হাতে দিয়ে বলে, সমান করে ভাগ করে নাও। তাহসিন শুধু এদের কাণ্ড দেখছে আর ঠোঁট টিপে হাসছে। তাহসিনের মেজো চাচ্চু আর ছোট চাচ্চু মৌসির হয়ে তাল দিচ্ছে। তন্নি, মাফিন, তিহান, বিহান এদের চোখ ছানাবার অবস্থা। কি বলবে সব বুঝে উঠতে পারছে না। টাকা দেওয়ার সময় বরপক্ষের হয়ে কম দিল, আর এখন টাকা ভাগ নেওয়ার সময় কোনে পক্ষে হয়ে সমান ভাগ নিতে চলে এলো। এ কেমন মহিলা! বা মৌসি নিজের ভাগের টাকাটা নিয়ে ঠোঁট টিপে হাসে, আর তাহসিন হাসি সামলানোর জন্য খুক খুক করে কাশি দেয়। তাহসিনের এই কাশির রহস্য কারো বুঝতে আর বাকি থাকে না। মাফিনরা বিরস মুখে বসে থাকে, আর বাড়ির বড়রা মিলে মজা নেয়। ড্রয়িং রুমে আনন্দময় এক হাসির রোল পড়ে যায়। ভাগাভাগি মিটিয়ে মৌসিরা এই বাড়িতে আসে। মিশনের নানা বাড়ির সবাই আছে, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। ওইদিকে মিশন বিরক্তি নিয়ে বসে তাদের আগেরকার গল্প শুনছে, আর ভিতর ভিতর বিরক্তিতে চোখ মুখ কুচকাচ্ছে। রশনির মুখ দেখে মনে হচ্ছে এইসব গল্প সে বেশ মজা পাচ্ছে, কিন্তু মিশনের বড্ড রাগ হচ্ছে। তার ইচ্ছে করছে রুমে গিয়ে দরজা লক করে শুয়ে পড়তে। রশনি নানা নানির আগের যুগের গল্প শুনেই তাদেরই সুন্দর রাতে পানি ঠেলে অসুন্দর বানিয়ে তাদেরই গল্প শুনুক। মিশনের এক মনের রেগে উঠে পড়তে চাচ্ছে, আরেক মন আষ্টেপৃষ্ঠে রশনির পাশেই বসে থাকতে চাচ্ছে। মিশন পড়েছে এক জ্বালায়, কোনো দিকে স্বস্তি পায় না বেচারা। শেষ পর্যন্ত এই অস্বস্তি থেকে মৌসি উদ্ধার করে। মৌসি রশনিকে এই রুমে নিয়ে যায়, তারপর মিশনকেও যেতে বলে। মৌসি আর তাহসিন মিশনের নানা নানির গল্পের আসরে বসে। নানির গল্প মৌসিরাও বেশ উপভোগ করে। তন্নি গত রাতে হলুদের সব ছবি তন্ময়ের কাছে পাঠায়। তন্ময় অবশ্য আগে থেকেই তন্নিকে বলেছিল ছবি দিতে। তন্নি ছবিগুলো ঘুমানোর আগে পাঠিয়ে রাখে। তন্ময় সব ছবিগুলো দেখে আফিয়ার ফেসটুকু কাট করে নিয়ে জুম করে দেখে। কি মায়া এই মুখটায়! তন্ময় আফিয়ার ছবিতে হাত বুলিয়ে মুগ্ধ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটার জন্য হলেও তন্ময়কে দ্রুত দেশে যেতে হবে। রাত 12টা বেজে 15 মিনিট। মিশনের রুমে রশনি মুখের উপরে ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে। মিশন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এসে রশনির এমন কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসে, কেননা মিশন ওয়াশরুমে যাওয়ার আগে রশনিকে একটু রাগ দেখিয়ে গিয়েছে। এতক্ষণ কেন সে বসে বসে ওই দুই মুরব্বীর গল্প শুনছিল? মিশন যে ছটফট করছিল এটা বুঝবে না? এগুলো বলে মিশন ওয়াশরুমে ঢুকছিল, আর মিশন ফ্রেশ হয়ে আসার আগেই রশনি নববধূ রূপে লজ্জামাখা মুখে মিশনের জন্য অপেক্ষা করে বসে আছে। আপনা আপনি মিশনের ঠোঁটজোড়া প্রসারিত হয়। মৃদু হেসে রশনির মুখোমুখি বসে ঘোমটা উঁচু করে। রশনি ভীষণ মিষ্টি একটা লুক নিয়ে মিশনের দিকে তাকায়।
মিশানের মস্তিষ্ক এই তাকানোতেই থমকে যায়, মুগ্ধ চোখে একটা ক্ষণ পার করে দেয়। রশনি মিশানের এমন পাগলামি দেখে খিলখিল করে হেসে ওঠে। রশনির হাসির ঝংকারে মিশান বিছানায় লুটিয়ে পড়ে, তারপর আকাশমুখী হয়ে শুয়ে রশনির কোলে মাথা রাখে। রশনি মিশানের দিকে ঝুঁকে এসে বলে, তখন রাগ দেখালে কেন? মিশান রশনির কোলে মাথা রেখে দু হাতে রশনির মুখটা ধরে মাথাটা একটু উঁচু করে, রশনির কপালে ঠোঁট স্পর্শ করে গাঢ় করে একটা চুমু দিয়ে বলে, রাগ দেখালাম কখন? তাহলে এখন এটা কি ছিল? তুমি এক প্রহর সেখানেই কাটিয়ে দিলে, বাসরের এক ভাগ সময় তুমি সেখানেই দিয়ে আসলে। এমন অপেক্ষা করেছিলে কেন? আমি দেশে এসে পর্যন্ত দেখছি যতটা পেরেছ এড়িয়ে চলেছ, কিন্তু কেন? রশনি গোল গোল চোখে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি তোমাকে এড়িয়ে চলেছি? মিশান শোয়া থেকে উঠে বসে বলে, রশনি অবশ্যই চলেছ, পাত্তাই দাওনি। এবার লাজুক হেসে মিষ্টি সরে বলে, বিয়ের আগে আগে হবু বড়দের এড়িয়ে চলার মাঝে যে কত মজা আছে বোঝাতে পারবো না গো। মিশান এবার ভ্রুকুচকে তাকায়, তারপর বলে, এড়িয়ে চলে আবার কিসের মজা পাওয়া যায়? রশনি মুচকি হেসে দিয়ে বলে, অন্যরকম এক মজা, সে তুমি বুঝবে না। মিশান এবার বলে, আমি যে কষ্ট পেয়েছি সে বেলায়। রশনি এবার ঝড়ের বেগে এসে মিশানের গলা জড়িয়ে ধরে বলে, ও কাছে চলে এসেছি, এবার উসুল করে নাও। আর তো সারা জীবনেও এড়িয়ে চলার সুযোগ নেই। মিশান ও রশনিকে প্রচন্ড শক্ত করে চাপড়ে ধরে, তারপর রশনির মুখটা উঁচু করে দু হাতের মাঝে নিয়ে কপালে গালে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়, তারপর আবার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে নেয়। দুজনের দুষ্ট মিষ্টি মুগ্ধতায় ভরা প্রতিটা ক্ষণ পার হয়, প্রাণ খুলে হাসে। দুজনকে কতটা মিস করেছে, এই যে পূর্ণতা পাওয়া সবকিছুর গল্পের মাঝেই মিষ্টি মুহূর্ত পার করে একে অপরের সাথে জীবন আহ্লাদে জড়িয়ে থাকে। এদিকে তাসিন বেঘরে ঘুমাচ্ছে আর মৌসি এপাশ ওপাশ করছে। কয়টা দিন ভালো করে ঘুম হয়নি, তারপরও আজ দু চোখের পাতায় ঘুম নেই। মস্তিষ্ক জুড়ে অন্যরকম ভাবনা কাজ করছে। ঘন্টাখানেক আগেও মৌসির মস্তিষ্ক স্বচ্ছ ছিল, কিন্তু ঘুমাতে আসার 15 মিনিটের মতো আগে থেকেই মৌসির মস্তিষ্কটা অন্যরকম এক দুশ্চিন্তায় আড়ষ্ট হয়ে আছে। মিশানের মামা সন্ধ্যার আগে নিজেদের বাড়ি চলে গেলেও মিশানের নানা নানির সঙ্গে মিশানের মামানি 1.5 বছরের সন্তানকে নিয়ে রয়ে যায়। মিশানের নানা নানি আর তাসিন মৌসির গল্পের মাঝে মিশানের মামানি এসে বসেন। কিছুক্ষণ গল্প চলার পর তাসিন উঠে রুমে যায়। আজ তাসিন মৌসি এই বাড়িতেই থাকবে। নানা নানি, মৌসি আর মিশানের মামানি এবার গল্প করছে। নওশিন ঘুমাতে চলে গিয়েছে। তাদের গল্পের এক পর্যায়ে মিশানের মামানি মৌসিকে বলেন, বিয়ে তো অনেকদিন হলো, বেবি হচ্ছে না হচ্ছে। হঠাৎ এই কথায় মৌসির মুখটা মলিন হয়ে যায়। এমন কথা তার পরিবার থেকে এখন পর্যন্ত কেউ বলেনি। সত্যি তো, বিয়ের তো অনেক কয় বছরই হলো, তারা বেবি নিচ্ছে না কেন? বেবি নিচ্ছে না হচ্ছে না, এইটা মৌসি এতদিন নিজে মনে ভেবে চললেও আজ সামনাসামনি কেউ একজন কথাটা বলে মৌসির ভাবনাটা দুশ্চিন্তার দিকে ঠেলে দিল। সে সময়ের পর থেকে মৌসির মনটা ভার হয়ে আছে। গত কয়েকদিনের ছুটোছুটি, কয়টা রাত ঠিকভাবে ঘুম না হওয়া, সব মিলিয়ে এই ক্লান্তি শরীরেও ঘুম আসার কোনো নাম নেই। ক্লান্তির চেয়ে দুশ্চিন্তার ভারটা মনে হয় একটু বেশি। নওশিনের নড়াচড়ায় তাসিনের ঘুম ভেঙে যায়। তাসিন ঘুমন্ত চোখে পিটপিট করে মৌসির দিকে তাকায়। মৌসি এখনো তাকিয়ে আছে। তাসিন ঘুমন্ত স্বরেই বলে, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। তাসিন মৌসির মাথাটা নিজের হাতের উপর থেকে বুকে নিয়ে মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে? মৌসি মুখের উপরে চলে আসা এক গোছা চুল সরিয়ে বলে, তাহলে ঘুমাচ্ছ না কেন? মৌসির কণ্ঠে বিষণ্ণতা। মিনমিনে স্বরে তাসিনকে বলে, আমাদের কি বেবি হবে না? তাসিন এবার মৌসির বিষণ্ণতার কারণ বোঝে। কিছু সময় চুপ থেকে মৌসিকে 2 হাতের বাহুতে আঁকড়ে ধরে বলে, ইনশাল্লাহ হবে। তুমি মাঝরাতে এগুলো ভাবছো? এগুলো নিয়ে সকালে তো কথা বলা যাবে। কয়টা দিন যেভাবে ছোটাছুটি করছো, ঘুম প্রয়োজন। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। মৌসি তাসিনের বুক থেকে মুখ তুলে বলে, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ তাই না? আরে বাব্বা, কখন তোমার কথা এড়িয়ে গেলাম? তাহলে বেবি নিয়ে কিছু বলো না কেন? বেবি হওয়ার সময় যখন হবে হয়ে যাবে। এটা নিয়ে কি সবসময় বলতে হবে? অবশ্যই বলতে হবে। লোকে বলে, তুমি কেন বলবে না? আমি আর লোক সমান হলাম? তা নয়। তাহলে এখন ঘুমাও। আমরা খুব শীঘ্রই বেবি নেওয়ার পরিকল্পনা করব, ওকে? মৌসি হুঁ বলে তাসিনের বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে রইল।
তারপর নিজের অজান্তেই একসময় ঘুমিয়ে পড়ল। এক সপ্তাহ পর মিশান রশনিকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেল। মিশানই তাসিনের সাহায্য আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিল, আর এখনই কোনো আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাবে না। দুজন নিজেদের মতো করে আগে সময় কাটাবে, তারপর আত্মীয় বাড়িতে ঘুরবে। মিশান রশনির ইচ্ছে মতোই সবটা পরিকল্পনা করেছে। এখন মাসখানেক শুধু ঘুরবে তারা। মালদ্বীপ থেকে এসে বান্দরবন ট্যুর দিবে। মিশানের সাথে ঘুরবে বলে রশনি এতদিন কোথাও ঘুরতে যাওয়ার কথা মুখে আনেনি। এখন থেকে তার দিন, সব তার ইচ্ছে মতো হবে, আর সেই ইচ্ছে পূরণের দায়িত্ব মিশানের। রশনির দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা কি ভীষণ খুশি। মুখ থেকে তার হাসি সরে না, সবসময় তৃপ্তিময় এক হাসি মুখে লেপে থাকে। মেয়ের হাসি মুখ দেখে বাড়ির সবাইও খুশি হয়, শুধু আফিয়ার জীবনটাই কেমন এলোমেলো। হয়তো হাজার সফলতা আসলেও এলোমেলো ভাবটা মনের এক কোণে অপূর্ণতা হয়েই রয়ে যাবে। গতকাল আফিয়া রিটেন দিয়ে এসেছে, পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও ভিতরে তার চিন্তা, যতই ভালো পরীক্ষা দিক এখন কাউকে কিছু বলবে না সে। আগে রেজাল্ট পাক, তারপর দেখা যাবে কতটা ভালো পরীক্ষা দিয়েছে সে। মোষের মাথায় এখন একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো বেবি। দিন রাত তার এই একটাই দুশ্চিন্তা। তাসিনকেও পাগল করে দিচ্ছে, তার বেবি চাই বলে। মাঝে একদিন মোষি টেস্ট করে, কিন্তু নেগেটিভ আসে। মোষি হতাশ হয়। মোষের হতাশা মাখা মুখটা দেখে তাসিনও কষ্ট পায়। মোষের আশাটা একটু বেশি। সব কিছু একপাশে ফেলে সে এখন একটা বেবির আশায় দিন গুনছে। পরের মাসেও মোষি ভীষণ আশায় থাকে, কিন্তু এবারও নেগেটিভ আসে। মোষি এবার আফিয়াকে সঙ্গে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরের কাছে সবটা খুলে বলে। ডক্টর কিছু টেস্ট দেয়। টেস্ট করার পর ডক্টর মেডিসিন নিতে বলেন। মোষি সেই অনুযায়ী মেডিসিনগুলো নেয় আর একটা বেবির স্বপ্ন দেখে। তাসিনও যথেষ্ট সাপোর্ট দেয়। এইভাবেই আরও মাস 2 পার হয়। দিন দিন মোষি হতাশ হতে থাকে। এখন বাড়ির সবাই মোষের হতাশার কারণ জানে। সবাই যার যার মতো করে সাজেশন দেয়। মোষের হতাশা দেখে তাসিন মোষিকে বলে, তুমি এইভাবে হতাশ হচ্ছে কেন? আমাকে কি হতাশ হতে দেখছ? বলো। আমার মনে হয় সমস্যাটা আমার। কি করা যায় বলো তো? তুমি এতটা ভেঙে পড়লে হবে? বলো। আর তোমার সমস্যা কি বলেছে? ডক্টর তো বলেছে না বড় কোনো সমস্যা নয়, দ্রুত কনসেপ্ট করতে পারবা। কেন জানি না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। এই সময় দুশ্চিন্তা করে নিজের কতটা ক্ষতি করেছ বুঝতে পারছো তুমি? মোষি কিছুটা নরম হয়, চুপচাপ তাসিনের বলা কথাগুলো শোনে। তাসিন কত রকমভাবে মোষিকে বোঝায়, লোকের কথা শুনে মন খারাপ করতে না করে। কিন্তু মোষির অগোচরেও মানুষ নানা রকম কথা বলে, সেগুলো মোষি ঠিকই বুঝতে পারে। নিজেদের আত্মীয়দের মাঝেই বলা বলি করে, বিয়ে হওয়া বছর খানেক হয়ে গেল, ভেবে কেন নিচ্ছে না? না, কোনোদিন মা হতে পারবে না। মোষি অনেক কিছু শুনেও না শোনার ভান করে থাকে। পরে রুমে মন খারাপ করে বসে থাকে, নামাজে বসে কান্নাকাটি করে। সুখের সংসারটায় যেন হঠাৎ করেই কিছু মানুষের কথায় মন মেজাজ অসুখে পরিণত হয়েছে। ভিতর ভিতর সব সময় যেন মন খারাপের জ্বর বয়ে যায়। আফিয়া সহ বাড়ির সবাই প্রচণ্ড মেন্টালি সাপোর্ট দেয়। মোষের সব চাওয়া এখন শুধু আল্লাহর কাছে, তাছাড়া কোনো মানুষের মুখের উপর সে জবাব দিতে চায় না। মানুষের বিষাক্ত কথাগুলো সহ্য করার ধৈর্য আল্লাহ তাকে দিক। তাসিন মোষিকে বলেছে দরকার পড়লে বাইরের দেশেও তারা যাবে, সবটুকু চেষ্টা সে করবে, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিবে। মোষে তাসিনের বিশ্বাস ভরসা আস্থা দেখে নিজেও অনেকটা ধৈর্য ধরতে শিখেছে। আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রেখে দিনগুলো পার করছে। তাসিন সামনের মাসে দেশের বাইরে নিয়ে যাবে, যোগাযোগও করেছে। তাসিন সব সহ্য করতে পারে, কিন্তু মোষির মুখ ভার করে থাকা সহ্য করতে পারে না। আল্লাহর উপরে ভরসা তার আছে, আর বাকিটা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে সে। তন্নির আজ খুব সকালে ক্লাস ছিল, তাই খুব দ্রুত ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালে নাস্তা বানিয়ে নেয়। তারপর চা বসিয়ে তার মাকে ডাকতে যায়। তন্নি আজ আজানের পরপরই মায়ের পাশ থেকে উঠে পাশের রুমে গিয়ে নামাজ পড়ে রান্নাঘরে চলে গিয়েছে। তার মা হয়তো নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। আজ কোনো সারা শব্দ পাচ্ছে না মায়ের, তাই চায়ের পানি বসে রুমে গিয়ে মা বলে ডাকে। কয়েকবার মা বলে ডাকার পরও তিনি উত্তর নেন না, হ্যাঁ হুঁ কিছুই বলেন না। তন্নি গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে চমকে যায়। তার মায়ের শরীর এত ঠান্ডা কেন? মুহূর্তে ভয় পেয়ে একটু দূরে সরে আসে। তারপর আবার সাহস নিয়ে কাছে গিয়ে মায়ের গায়ে হাত দিয়ে বেশ কয়েকবার জোরে জোরে ডাকে। তন্নি একবার মায়ের হাতে হাত রাখে, তো আরেকবার পায়ের কাছে গিয়ে পায়ের তালু ঘষে। ভয়ে ভয়ে মায়ের বুকে হাত দিয়ে দেখে একবার নিঃশ্বাসের উঠানামা নেই। নাকে হাত দিতে গিয়েও তন্নি বারবার হাত সরিয়ে নেয়।
মায়ের হাতটা শক্ত করে ধরে দেখে ঠান্ডা বরফ হয়ে আছে, পুরো দেহ শীতল। তন্নি চিৎকার করে মা বলে চিল্লিয়ে ওঠে। তন্নির চিৎকারে পাশের ফ্ল্যাটের এক আন্টি ছুটে আসেন। তিনি এসে দরজা নক করেন। বেশ কয়েকবার কলিং বেল বাজার পর তন্নির কানে শব্দ যায়। তন্নি কাঁপা কাঁপা শরীরে দরজা পর্যন্ত গিয়ে দরজাটা খুলে পাশের আন্টিকে দেখে হাউমাউ করে কেঁদে বলে, আন্টি, মা কথা বলছে না। আমার ততক্ষণে সেই ফ্ল্যাটের প্রতিটা সদস্য তন্নিদের দরজার সামনে চলে এসেছে। সবাই জানে তন্নির মা অসুস্থ থাকে, তাই পুরো বাসাটার মানুষই তন্নিদের খোঁজে রাখে। কিছু হলে ছুটে আসে। আজও বিপরীত হয়নি, সবাই এগিয়ে এসেছে। ওই আন্টি তন্নির মায়ের রুমে আগে গিয়ে দেখেন তন্নির মা আর বেঁচে নেই। তন্নি কথাটা শোনা মাত্রই জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা তন্নির কপালের দুপাশে দু হাতে চেপে ধরে রাখে, চোখে মুখে পানির ছিটা দেয়। সহজে তন্নির জ্ঞান ফেরে না। তন্নিদের তেমন আত্মীয় স্বজনের বিষয়ে ফ্ল্যাটের কেউই জানে না, তাই সেই আন্টি একেবারে তন্ময়ের ফোনে কল দিলেন। তন্ময় ফ্রি ছিল, সাথে সাথে কল রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সেই আন্টি তন্ময়কে সংবাদটা দেয় এবং তন্নির অবস্থাটাও জানায়, আর তাদের আত্মীয়দের জানাতে বলেন, কেননা তিনি সেইভাবে কাউকেই চেনেন না। তন্ময়ের পুরো দেহটা অসাড় হয়ে আসছে। নিজের বুকের ভেতরে তীব্র যন্ত্রণা নিয়েও বোনের জন্য দুশ্চিন্তায় মাথা ভারী হয়ে আসে তার। তন্ময় সঙ্গে সঙ্গে তাসিনের ফোনে কল দেয়। তাসিন একটা মিটিংয়ে ছিল, তাই মিটিংয়ে কলটা কেটে দিয়ে মেসেজ পাঠিয়ে রাখে, পরে কল ব্যাক করছে বলে। সঙ্গে সঙ্গে তন্ময় তাসিনকে মেসেজ করে। তন্ময়ের মেসেজ দেখে তাসিন মিটিং বাতিল করে উঠে পড়ে। গাড়িতে উঠতে উঠতে তাসিনের কাছে কল করে, বাড়িতে জানিয়ে দেয়। তিহান খবরটা শুনে তন্নির নম্বরে কল দেয়। দুইবার রিং হওয়ার পর তন্নি কল রিসিভ করে গুমড়ে কেঁদে ওঠে। এ সময় রাস্তায় জ্যাম হয় বলে তিহান বাইক নিয়ে বেরিয়ে আসে। খুব কম সময়ে সবার আগে তিহান সেখানে পৌঁছায় যায়। তিহানকে দেখা মাত্রই তিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে তন্নি, হাউমাউ করে কাঁদে। তিহানের চোখ জোড়া টলমল করে ওঠে। তন্নিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষায় তারও জানা নেই। এই একটা বিষয়ে সান্ত্বনা কেউ কাউকে দিতেও পারে না। তাসিন পৌঁছানোর আগে চৌধুরী বাড়ির সবাই তন্নিদের এখানে পৌঁছে যায়। তাসিন কিছুটা দূরে থাকায় তার আসতে একটু দেরি হয়ে যায়। গাড়ি থেকে নেমে রশনি দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রশনির চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। তন্নি কেঁপে কেঁপে উঠছে। তাহমিনা চৌধুরী তন্নির চোখ মুছিয়ে দিয়ে বুক টেনে নেন। আফিয়া তন্নির মাথায় হাত রাখে। বুকটা ফেটে যাচ্ছে তার। চোখের সামনে তন্ময়ের মুখটা ভেসে উঠছে। দূর দেশে একা থেকে কিভাবে সহ্য করছে মা হারানোর ব্যথা। নিজের বলতে কেউ তো নেই সেখানে। আফিয়ার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সব রাগ অভিমান একপাশে রেখে আফিয়া তন্ময়ের নাম্বারটা ব্লক ছাড়িয়ে ছাদে গিয়ে কল দিয়ে আধা ঘন্টার মতো তন্ময়ের সাথে কথা বলে। তন্ময়ের হাউমাউ করে কান্না আফিয়া সহ্য করতে পারে না। এই প্রথম তন্ময়কে এইভাবে হাউমাউ করে কাঁদতে শুনেছে আফিয়া। এমনকি এই প্রথম কোনো পুরুষ মানুষকে এইভাবে কাঁদতে দেখেছে সে। তন্ময়ের কান্নার পিঠে কিছু বলার মতো কথা খুঁজে পায় না আফিয়া। তারপরও তন্ময়কে বুঝ দেয়। তন্নির ছোট মানুষ, ওর সাথে কথা বলতে বলে তন্ময় এমন করে ভেঙে পড়লে তন্নিকে সামলাবে কে? এইগুলো তন্ময়কে বলে শান্ত করে। আফিয়া তন্ময়ের সাথে কথা শেষ করে তন্নির কাছে আসে। তন্নি আফিয়াকে জড়িয়ে ধরে কান্না করে। তন্নির মামা বাড়ি দূরে হওয়ার কারণে তাদের আসতে দুপুর হয়ে যায়। তন্ময় ইমার্জেন্সি টিকিট কাটার জন্য তাসিনের সাথে কথা বলে। এদিকে সামনে কিছুদিনের মধ্যে তন্ময়ের এক্সাম। এই এক্সামটার পরে তন্ময় পরিকল্পনা করেছিল একেবারে দেশে চলে আসার। এই এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম, আর তন্ময়ের আসতেও অনেকটা সময় লেগে যাবে। এতক্ষণ লাশ রাখা সমীচীন নয়, তাই এই সময় তাসিনই তন্ময়কে শান্ত করে। একেবারে এক্সামটা শেষ করে চলে আসতে বলে, কেননা তন্ময় ছাড়া তন্নির আপন বলতে কেউ নেই। তাসিনা যতই তন্নিকে আগলিয়ে রাখুক না কেন, আর এত দূর থেকে আসা, আবার মায়ের মুখটাও দেখতে না পাওয়া, তন্ময়ের মামারা লাশ রাখতে নিষেধ করেছেন। তা না হলে তন্ময় তাসিনের সাথে কথা বলে আসার জন্য সবকিছু ঠিক করছিল। পরে সবাই একসাথে কথা বলে তন্ময়ের মামারা তন্ময়কে আসতে নিষেধ করে। তারা দ্রুত মাটি দিয়ে দিবেন। এইদিকে মসি, লানাফ আর লুবনাকে তন্ময়ের কাছে পাঠিয়েছে। এই সময় দূরদেশে নিজের একটা মানুষ পাশে থাকা মানে বিশাল ব্যাপার। লানাফ, লুবনা তন্ময় যথেষ্ট সামলিয়েছে। আসরের নামাজ পর জানাজায় নিয়ে যায়। তন্নির কান্নায় উপস্থিত প্রত্যেকটা মানুষের বুক ভেঙে কান্না আসছে। রশনি তন্নিকে দু হাতে ধরেও আটকাতে পারে না। তিহানের মা, আফিয়া সবাই মিলে তন্নিকে আগলে রাখে। তাহমিনা চৌধুরী বুকে জড়িয়ে রাখেন। তন্নি বারবার জ্ঞান হারায়। কবরস্থান থেকে মাগরিবের আগে তাসিনরা ফিরে আসে। তিহান তাসিনের পাশে দাঁড়িয়ে আছে। তন্নির মুখের দিকে তাকালেই বুক ফেটে যাচ্ছে তার। তন্নি রশনিকে জড়িয়ে ধরে বলে, আমার মা নেই রোশনি, আমি সহ্য করতে পারছি না। রাতেও আমার সাথে কত গল্প করলো আমার মা আর নেই। এটা আমি কিভাবে মানবো? আমি সহ্য করতে পারছি না মা, ও মা।
তন্নির কথায় সবার চোখ থেকে অঝরে পানি ঝরে। তিহানের ইচ্ছে করছে সবাইকে উপেক্ষা করে তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকুক। তারপরও তিহান সবাইকে উপেক্ষা করে তন্নির কাছে গিয়ে দাঁড়ায়। তাসিন এগিয়ে গিয়ে তন্নির মাথায় হাত রাখে। তন্নি যখন খুব ছোট তখন থেকে তাসিনের এই বাড়িতে যাতায়াত, নিজের ছোট বোনের মতো করেই তন্নিকে ভালোবাসে এসেছে। এখনও সব কিছুতে রশনিদের যেমন চোখে দেখে ঠিক তেমন তন্নিকেও দেখে। রশনিদের জন্য একটা জিনিস কিনে নিয়ে আসলে তন্নির জন্য নিয়ে আসে। এখনও সব দায়িত্ব তাসিন পালন করছে। দাফন কাফনের সব কিছু নিজের হাতে করল। সকালে তাসিন আসতেই তন্নি তাসিনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়েটাকে বুঝ দেওয়ার মতো ভাষা আর কেউ খুঁজে পায় না। আত্মীয়রা সবাই মাগরিবের পরই চলে যায়। শুধু তন্নির মামা মামানি রয়ে যায়। আর তাহমিনা চৌধুরী, রশনি, আফিয়া আর মৌসি তন্নির কাছে থেকে যায়। বাকিরা বাড়ি ফিরে যায়। তিহানের ইচ্ছে করছিল তন্নির পাশে থাকতে, কিন্তু সম্ভব নয়। তাই বাড়ির সবার সাথে তিহানও বাড়ি ফিরে যায়। ভাগ্যক্রমে আফিয়াকে তন্ময়ের রুমে ঘুমাতে হয়। তন্ময় চলে যাওয়ার পর এই রুমটায় কেউ থাকেনি, কিন্তু তন্নি প্রতিদিন রুমটা ছেড়ে গুছিয়ে রাখত। আজ আফিয়া আর মৌসি ওই রুমটাতেই ঘুমাচ্ছে। আফিয়া যেদিকে তাকাচ্ছে সেদিকে তন্ময়ের জিনিস। এমনিতেই মাথাটা ধরেছিল, আর তার সাথে এখন নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তন্নিদের তিনটা রুম, দুইটা রুমে ব্লক হয়ে আছে। পরে তন্নি এই রুমটা খুলে দিয়ে মসজিদের থাকতে বলে। আফিয়া কিছু আর বলে না, এই রুমেই ঘুমাতে চলে আসে। কিন্তু সারা রাতের মধ্যে দু চোখের পাতা এক হয় না। ফজরের আজানের আগেই উঠে পড়ে। মসির শেষ রাতের দিকে একটু চোখ বন্ধ হয়ে আসে। ঘুম থেকে উঠে আজানের পর আফিয়া ফজরের নামাজে বসে যাওয়ার পর মসির ঘুম ভাঙে। তারপর মসি উঠে নামাজে বসে। রশনি টানা 4 দিন তন্নির সাথে থাকে। এর মাঝে তিহানের মা আর রশনির মা সহ ভাগাভাগি করে থাকেন। তন্নির মামা পরের দিনই চলে যান। তন্নির মামানি তন্নির কাছে আছে। আর দিনের বেলায় প্রতিদিনই তিহান একবার করে আসে। তাসিন আর মৌসি প্রতিদিন সন্ধ্যার পর এসে ঘন্টা খানেক করে থাকে। তন্নির মামানি 10 দিন থাকার পর কিছুদিনের জন্য বাড়ি যেতে চায়। বাড়িতেও তার তেমন কেউ নেই। তন্নির মামা তন্ময়কে দেশে এসে বিয়ে করে নেওয়ার কথা বলছেন, কিন্তু তন্ময় মাসখানেক আগে দেশে আসতে পারবে না। এতদিন তন্নির কাছেই বা কে থাকবে। তন্নির মামা তন্নিকে নিয়ে যেতে চায়, কিন্তু এই সময় বাড়ি ছেড়ে তন্নি যেতে চায় না। সামনে তার পরীক্ষা আছে। এই সময় গ্রামে গিয়ে থাকা সম্ভব নয়। সে একাই থাকতে পারবে বলে, কিন্তু তন্নিকে একা রাখা সম্ভবই না। তন্নি বলে পাশের ফ্ল্যাটের আন্টির মেয়ে আছে, তাকে নিয়ে থাকতে পারবে। আর তন্ময় খুব শীঘ্রই চলে আসবে, সমস্যা হবে না। কিন্তু তাসিন তন্নিকে একা এখানে রাখতে পারবে না, যতই পাশের ফ্ল্যাটের আন্টির মেয়ে থাকুক না কেন। আর রশনিরও বিয়ে হয়ে গিয়েছে। মিশনও অল্প কিছু দিনের ছুটিতে এসেছে। তাসিন নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তন্নি যেতে চায় না। তিহানের সাথে কোনো সম্পর্কে না থাকলে তন্নি সেখানে গিয়ে থাকতো, কিন্তু এমন একটা সময় আসতে পারে যখন তাদের সম্পর্কের নাম কিছু মানুষ অন্যভাবে নিজেদের মতো করে ভেবে নিতে পারে। ভবিষ্যতের কথা ভেবে তন্নি নিজের বাড়িতেই থাকতে চায়। আর তন্নির মামানি মাঝে মাঝে আসবেন সেটা বলে। সেদিনের পর আফিয়া আর তন্ময়ের সাথে কথা বলেনি। তন্ময় নিজে থেকে কল করেনি। তিহান আর তন্নির সম্পর্কের কথা এই বাড়িতে বড়দের মধ্যে কেউ জানে না। আফিয়া মসির সাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তারপর মসিকে তন্ময়ের সাথে তন্নি আর তিহানের বিয়ের বিষয়ে কথা বলতে বলে, আর তাসিনকেও জানাতে বলে। মসি তন্ময়ের সাথে এই বিষয়ে কথা বলে। তন্ময়ের আপত্তি থাকার কোনো কারণ নেই। তন্ময়ের মতামত পাওয়ার পরে আফিয়া নিজে তিহানের মায়ের সঙ্গে কথা বলে। তন্নি এতই মিষ্টি একটা মেয়ে যে তাকে অপছন্দ করা প্রশ্নই ওঠে না। তিহানের মা আরও খুশি মনে নিজে তাগিদে বাড়ি কর্তাদের সাথে কথা বলে সেদিনই তন্ময়ের সাথে যোগাযোগ করেন। আহসানুল চৌধুরী তন্ময়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন। আফিয়া এই সময় নিজ থেকে বিষয়টা তুলে না ধরলে হয়তো তিহান এখনই নিজ থেকে এইভাবে ভাবতে পারত না। এই পরিস্থিতিতে তন্নিকে সময় দিত, আর তন্নি না বলা পর্যন্ত বাড়িতেও জানতো না। সব কিছু এত দ্রুত আফিয়ার জন্যই সম্ভব হলো। তিহান আফিয়াকে কয়টা দিনের মধ্যে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে। এইদিকে আফিয়া তন্ময়কে নিশ্চিত হয়ে দূর দেশে থাকার জন্য এই বিষয়টা নিয়ে দ্রুত ভেবে বাড়ির সবাইকে জানায়, আর ফলাফলও ভালো আসে। 1 সপ্তাহের মধ্যে তিহান আর তন্নির ঘরোয়াভাবে বিয়ে হয়। তন্ময় আসলে অনুষ্ঠান করবে। তন্ময় নিশ্চিত হয়ে দূর দেশে থাকে। বোনকে নিয়ে আলাদা করে আর চিন্তা করতে হয় না।
সব কিছু ঠিকভাবে ভাবে এগোচ্ছে, শুধু সর্বক্ষণ মায়ের জন্য পুড়তে থাকে দুজনের ভেতরে। তন্নি হঠাৎ নিজের বাড়িতে চলে গিয়ে কান্না করে। মাকে এইভাবে হারিয়ে ফেলে দিকশূন্য হয়ে পড়েছে। কোনো কিছু তার ভালো লাগে না, সব জায়গায় মায়ের স্পর্শ খোঁজে, কিন্তু সেই স্পর্শ পাওয়া আদৌ আর সম্ভব নয়। মৌসি এই মাসেও আশানুরূপ কিছু পায় না। আস্তে আস্তে মন থেকে একদম দুর্বল হয়ে যাচ্ছে। তাসিন সবসময় মৌসিকে বোঝায়, সোজাসুজি বলে, তুমি ভেঙে পড়ো না, আমার তোমাকে প্রয়োজন। তুমি ঠিক থাকলে বেবি আমাদের হবে ইনশাল্লাহ। আর আল্লাহ না দিলে এখানে আমাদের কিছু করার নেই। আল্লাহর কাছে চাইবো আমরা। আর বেবির অনেক অপশন আছে, শুধু এর জন্য জীবন থমকে যায় না। মেন্টালি স্ট্রং থাকতে হবে, এত পাগল হয়েও না। তুমি আমার জীবনে থাকলে আমার আর কিচ্ছুর প্রয়োজন, শখ কোনোটাই নেই। আমার শুধু তোমার হাসি মুখ প্রয়োজন। তোমার মন খারাপ দেখলে আমার মুহূর্তগুলোই মাটি হয়ে যায়। তাই তোমার দায়িত্ব থাকবে আমাকে ভালো রাখা, আমাকে হাসি মুখে দেখা। এর চেয়ে বড় দায়িত্ব তোমার আর কিছুই নেই। একটা বেবির চেয়ে তোমার মুখে হাসি দেখাটা আমার জন্য অনেক বেশি কিছু। এটা মনে রেখে শুধু আমার জন্য আমার পৃথিবীটুকু মাতিয়ে হাসবা। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তাসিন মৌসিকে নিয়ে দেশের বাইরে গিয়েছে, সেখানেই ডক্টরের পরামর্শ নিবে। ডক্টর দুজনেরই টেস্ট দিয়েছেন। এতদিন মৌসি শুধু নিজের টেস্ট করিয়েছে, তেমন কোনো সমস্যা ধরা যায়নি। তবে আজ এই দূর দেশে এসে ভিন্ন এক সত্যের মুখোমুখি হলো তারা। আসলে সমস্যাটা মৌসির নয়, তাসিনের। তাসিন রিপোর্টটা দেখা মাত্রই তার মুখটা চুপসে যায়। তাসিনের চুপসানো মুখটা দেখে মৌসির মনের ভিতরটায় তোলপাড় সৃষ্টি হয়। মৌসি নর্মাল হয়ে ডক্টরের সাথে কথা বলে। তাসিন চুপ করে বসে থাকে। চেম্বার থেকে বেরিয়েও তাসিন চুপচাপ থাকে। এক মুহূর্তেও মৌসির ধৈর্য শক্তি যেন দ্বিগুণ হয়েছে। মৌসি তাসিনের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকাও, মুখটা কেন এমন অখাদ্য করে রেখেছো? অন্য সময় হলে তাসিন মৌসির এমন কথায় ভ্রু কুঁচকে তাকাতো, কিন্তু আজ নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। মৌসি তাসিনের সামনে এসে দাঁড়িয়ে আবার বলে, কি এমন হয়েছে যে কথা বলছো না? ডক্টর তো বললেন এটা বড় কোনো সমস্যা নয়, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। তাসিন তবু কিছু বলে না, সোজা রুমে চলে আসে। দুদিন পর ডক্টরের থেকে আরও কিছু পরামর্শ নিয়ে দেশে ফিরে আসে। মৌসি আর আগের মতো ভেঙে পড়ে না, যথেষ্ট ধৈর্য নিয়ে চলে আর তাসিনের মনোবল বাড়ানোর চেষ্টাতে থাকে। একদিন রাতে তাসিন বিষণ্ণ মনে বাড়ি ফিরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। মৌসি রুমে এসে তাসিনের এই অবস্থা দেখে বোঝা যায় তার কি হয়েছে। তাসিন উপর হয়ে শুয়ে থাকে। মৌসি তাসিনকে একপাশে ফিরিয়ে নিজের তাসিনের হাতের উপরে মাথা রেখে তাসিনের কোল ঘেঁষে শুয়ে পড়ে বলে, আমি কি মারা গিয়েছি? তাসিন এবার চোখ তুলে তাকায়, ভ্রু কুঁচকে বলে, কোন ধরনের কথা এগুলো? তাহলে এমন শোক পালন কেন করছো? তাসিন সিলিংয়ের দিকে তাকিয়ে মলিন মুখে বলে, তোমাকে মা হওয়ার স্বাদ থেকে আমি বঞ্চিত করেছি মৌসি, এটা আমি মানতে পারছি না। এই জন্য তুমি এমন করে থাকবা? তো কি করবো আমি, বলো? এতদিন যা করতে তাই করবা, শুধু ভালোবাসবা আমায়? আমি মজা করছি না মৌসি। মৌসি এবার তাসিনের বুকে হাত রেখে মুখটা উঁচু করে তাসিনের দিকে তাকিয়ে বলে, তুমি ভেঙে পড়লে আমাকে আশ্বাস দিবে কে? সমস্যা আর তোমার নয়, তুমি নর্মাল থাকো, আশ্বাস দেওয়ার প্রয়োজন পড়বে না। এতদিনে আমাকে কি ধরে আশ্বাস দিতে তুমি? আমাকে দুর্বল ভেবে দয়া দেখাতে? কি বলো এগুলো? তুমি যা করছো তাই বলছি, আমার তো মনে হচ্ছে দয়াই দেখাতে। তাসিন এবার উঠে বসে। মৌসি উঠে তাসিনের মুখোমুখি বসে দু হাতে তাসিনের মুখটা ধরে বলে, সমস্যা হলে আমাদের দুজনেরই সমস্যা, এটা নিয়ে দ্বিতীয়বার মন খারাপ করতে দেখলে না আমি বেড শেয়ার করবো না, বলে দিলাম। দরকার হয় আফিয়াপুর রুমে গিয়ে থাকবো আমি। রাগ করে মৌসি উঠে যাচ্ছিল, তাসিন মৌসির হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। মনের অবস্থা কিভাবে বোঝাবে মৌসিকে সেটা সে জানে না। এতদিন মৌসিকে বুঝিয়ে এসেছে, আর আজ মৌসি তাসিনের জায়গায় এসে তাসিনের দেওয়া বুঝগুলোই তাসিনকে বলছে। তাসিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আছে। মৌসি দু হাতে তাসিনের গলা জড়িয়ে বসে থাকে। কিছুদিন আগে আফিয়ার ভাইবার রেজাল্ট দিয়েছে। রিটেনে উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়ে এসেও আফিয়া প্রচণ্ড ভয়ে ছিল। এতদূর এসেও যদি আশানুরূপ ফল না পাওয়া যায়, হতাশায় কতদিন যে পার করতে হতো তার ঠিক নেই। পরিশ্রমের ফল আল্লাহ দিয়েছেন, তাকে হতাশ করেনি, আলহামদুলিল্লাহ। আফিয়া বিসিএসে টিকেছে, খবরটা শোনা মাত্র হাসানুল চৌধুরী চোখে পানি চিকচিক করছে। মেয়ের এই সফলতায় তিনি বাকহারা হয়ে গেছেন। খুশিতেই তিনি কেঁদে ফেলেন। বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখে হাসি, এ যেন অন্যরকম এক সুখ। তাসিনের মেজো চাচা আর ছোট চাচা গাড়ি ভর্তি করে মিষ্টি এনেছেন। তাসিনও খবরটা শুনে আশেপাশে যত মিষ্টির ভাণ্ডার ছিল সব দোকান থেকে সব মিষ্টি কিনেছে। তারপর আফিয়াদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের মাঝে মিষ্টিগুলো বিলিয়ে দিয়েছে। রাতে ফুটপাতে থাকা
প্রত্যেকটা মানুষের মাঝে অর্ধেক রাত পর্যন্ত ঘুরে ঘুরে মিষ্টি দিয়েছে। এই দিনটা আফিয়ার জীবনে ভীষণ স্পেশাল একটা দিন। রেজাল্ট শুনেও এতটা খুশি হয়নি যতটা খুশি তাসিন তাকে দিয়েছে। এইভাবে মিষ্টি খাওয়ানোর কথা আফিয়ার মাথাতেই আসেনি কখনো। আর তাসিন ঠিকই খুশির দিনে আরও কিছু খুশি উপহার দিয়েছে বোনকে। তাসিনের এই কাণ্ডে মৌসিও অদ্ভুত ভালো লাগায় তাসিনের দিকে চেয়েছিল। সবাই দারুণ উপভোগ করেছে দিনটা। গতকাল আফিয়া বিসিএস ক্যাডার হয়ে সরকারি কমিশনার হিসেবে জয়েন করেছে। বাড়ির সবার খুশি যেন ধরে না। চৌধুরী বাড়িতে এখন খুশির নতুন এক আমেজ, যে আমেজে প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি। আফিয়ার সফলতায় শুধু একটা মানুষই অনুশোচনায় গুমড়ে মরছে। না পারছে আফিয়ার সামনে আসার সাহস, আর না পারছে নিজের মনকে বোঝাতে। মুন্না এখন অনুশোচনায় দগ্ধ। নিজের ভুল বুঝতে পেরেছে এমন একটা সময়ে, যে সময়ে ভুল বুঝে করার মতো কিছুই নেই, যার জন্য নিজের সুন্দর সংসার ভেঙে তছনছ করে ফেলেছে, সেই তাকে হেনস্থা করে চলে গিয়েছে। মুন্নার ধারণা মুন্নার গার্লফ্রেন্ড অন্য কোথাও প্রেম করেছে, কিন্তু সেই মেয়েটা সেদিনের পর থেকে মুন্নার সাথে আর ভুল করেও যোগাযোগ করেনি। মেয়েটা সেদিন রশনিদের ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেনি। মেয়েটার পরিবার যখন থেকে জেনেছে মুন্না বিবাহিত একটা ছেলে, তখন থেকে নিজেদের মতো করে অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে মেয়েকে বোঝাচ্ছিল। মেয়েটা যেদিন রশনিদের কাছে ওইগুলো শুনে, সেদিনের পর থেকে নিজেকে বুঝিয়ে বাবা মায়ের কথা শোনে। যে ছেলে নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে একটা মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলতে পারে, সে দ্বিতীয় জীবনে কি করবে, এটা নিয়েও সংশয় তৈরি হয়। মেয়েটা সর্বদিক ভেবেই অবজ্ঞা করে নিজের জীবন গুছিয়ে নেয়। আজ মুন্নার সব দিক থেকে বিতাড়িত। বাবা মা বোন কেউ আর তাকে সহ্য করতে পারে না। আবার যার জন্য নিজের সংসার ভেঙে দিল, সেও অবজ্ঞা করে চলে গেল। ভেতর থেকে মানসিক শান্তিটাও হারিয়ে গিয়েছে তার। কোথাও গিয়ে আর শান্তি পায় না সে। মাঝে মাঝে আফিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সুবিধা করে উঠতে পারে না। আফিয়াও মাসখানেক হচ্ছে আগের সিম পরিবর্তন করেছে, তাই ফোনেও আর আফিয়াকে পায় না। আফিয়া এখন কি করছে এগুলো তার জানা ছিল না, কিন্তু গতকালকে নিউজে আফিয়ার সাফল্য দেখে মুন্না রাতের ঘুম হারাম হয়ে যায়। নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনায় ভোগে। বাবা মায়ের কাছে গিয়ে আফিয়াকে ফিরিয়ে আনার কথা বলে, কিন্তু মুন্নার মা বাবা মুন্নার সাথে এই বিষয় নিয়ে কথা বলে না। তারা আর ছেলের জন্য ছোট হতে চায় না, আর আফিয়ার সুন্দর ভবিষ্যতে তাদের এই কুলাঙ্গার ছেলেকে তারাই দেখতে চায় না। ছেলের প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মেছে তাদের। নসীন আধা ঘন্টা ধরে পরাগের জন্য অপেক্ষা করছে। সে বখাটে ছেলেটা আর বখাটে নেই, গলির মধ্যে নেশায়ও ডুবে নেই। সচরাচর হাতে সিগারেটও দেখা যায় না। বিশেষ করে নসীনের সাথে দেখা করতে এলে সিগারেটের কথা তার মাথায় থাকে না। গত 3টা বছর আগে তাদের প্রেমের সূত্রপাত ঘটেছিল, আজও সেই প্রেম প্রথম দিকের মতোই বহমান। এই 3 বছরে কখনো তাদের দীর্ঘ সময় ধরে ঝগড়া হয়নি। ঝগড়া হলেও খুব বেশি হলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন তাদের ফোনেই কথা চলে। সম্পর্কের 1 বছর পর তারা নম্বর আদান প্রদান করে। দুজনের মধ্যে খুব সুন্দর বন্ডিং। স্বচ্ছ একটা সম্পর্ক কাটিয়ে দিয়েছে 3টা বছর। পরাগ এখন ভালো একটা কোম্পানিতে চাকরি করছে। তারা এখন বিয়ের পরিকল্পনাও করে। চাকরির প্রথম অবস্থানে আছে, আর একটু গুছিয়ে নিয়ে তারা বিয়ে করবে। নসীনের মা মৌসি বিষয়টা জানে। পরাগ মাসখানেক পর বাবা মাকে নসীনদের ওইখানে নিয়ে আসবে। আজ পরাগ 10 দিনের জন্য ট্যুর গ্রুপে থেকে ট্যুরে যাচ্ছে। রাতের বাসে রওনা দিবে, তাই নসীনের সাথে এখন দেখা করতে আসছে। নসীনকে আধা ঘন্টা অপেক্ষা করানোর পর পরাগ এসে পৌঁছেছে। পরাগ ভীষণ পাহাড় প্রেমী, মাঝে মাঝে পাহাড়ে চলে যায়। আজকেও যাচ্ছে আলীকদমে। নসীনকেও সঙ্গে নিতে চাচ্ছিল, কিন্তু নসীন একবারে বিয়ের পর পরাগের সাথে ট্যুর দিবে, তাই আর যায় না। নসীনের সাথে দেখা করে নসীনকে 1 গোছা সাদা গোলাপ কিনে দেয়। তারপর দুজন সামনের দিকে একটু হাঁটে, রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খায়। তারপর নসীনকে বাড়ির সামনে পর্যন্ত এগিয়ে দিতে আসে। নসীন মিষ্টি হেসে বাড়ির মধ্যে চলে যায়। নসীন গেটের মধ্যে ঢুকে পড়লে পরাগ রিক্সা নিয়ে চলে আসে। তন্ময় আজ দেশে আসছে। তন্নি গতকাল বাড়িতে গিয়ে রুমগুলো পরিষ্কার করে গুছিয়ে অনেক পদের রান্না করেছে। তিহান আগে থেকে এয়ারপোর্টে গিয়ে তন্ময়ের জন্য অপেক্ষা করছিল। তন্ময় বেরিয়ে আসার 2 মিনিট আগে তাসিন এয়ারপোর্টে পৌঁছায়। তন্ময় বেরিয়ে আসতে তাসিন এগিয়ে গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরে। তারপর তন্ময় তিহানকে জড়িয়ে ধরে। কথাবার্তা বলতে বলতে তাসিন তন্ময়কে নিয়ে তন্ময়ের বাড়িয়ে যায়। মৌসি, তাহমিনা চৌধুরী, তিহানের মা, রশনি সবাই তন্ময়দের বাড়ি আসে। তন্নি গেটের সামনেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। তন্ময় গাড়ি থেকে নামতেই তন্নি দৌড়ে গিয়ে ভাইয়ের সামনে গুমড়ে কেঁদে ওঠে। তন্ময়ও বোনের মাথায় হাত রেখে কেঁদে ফেলে।
নিজেদের ফ্ল্যাটে ঢুকে মায়ের রুমে গিয়ে শব্দ করে মা বলে কান্নায় ভেঙে পড়ে। আজকের দিনে তার মা বেঁচে থাকলে কত খুশি হতেন, কত কষ্ট করে সন্তান মানুষ করেছে। মায়ের মুখটা ভেসে উঠছে বারবার। তন্ময়ের বুকটা চিনচিনে একটা ব্যথায় ফেটে যাচ্ছে। তাহমিনা চৌধুরী তন্ময়কে শান্ত করলেন, বুঝ দিলেন। তিহানের মা বুঝের কথা বললেন। কিছু সময় পর তন্ময় কান্না থামিয়ে মাথাটা নিচু করে বসে রইল। ঘরময় মায়ের স্মৃতি, মায়ের গন্ধ, এই যন্ত্রণাটা কাউকে বোঝানোর নয়। তাহসিন তন্ময়ের পিঠে হাত রেখে স্বাভাবিক হতে বলে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেওয়ার কথা বলে। তাহসিন চলে যেতে চাচ্ছিল, তার কাজ আছে, কিন্তু তন্ময় যেতে দেয় না। একসাথে বসে খাবে, তারপর তাহসিনকে যেতে দিবে। তাহসিন তন্ময়ের কথার উপরে কিছু বলে না। তন্ময় ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খেতে বসে। তন্নি আজ নিজ হাতে সবাইকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে তাহসিন চলে যায়। সন্ধ্যার পর মৌসি তাহমিনা চৌধুরীদের নিয়ে বাড়ি চলে আসে। তন্নি কয়টা দিন এখানেই থাকে, কিন্তু এখন তার বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর বাড়ি যেতেই হবে। কিন্তু ভাইকে একা ফেলে কিভাবে শ্বশুর বাড়ি গিয়ে থাকবে? ভাইকে বিয়ের কথাও বলতে পারে না। কিন্তু তন্নি ভেবে রেখেছে ওই বাড়িতে গিয়ে মৌসিকে দিয়ে এই ব্যাপারে কথা বলাবে। তাছাড়া এখানে ভাইকে একা রেখে এসে শান্তিতে থাকতে পারবে না। তন্ময় দেশের বাইরে থেকে আফিয়ার সফলতার কথা শুনেছিল, অভিনন্দন জানানোর জন্য কলও করেছিল, কিন্তু সেই সময় আফিয়ার কাছে ফোন ছিল না। পরে আর কল ব্যাকও করেনি। দেশে আসার 2 দিন পর তন্ময় তাসিনের সাথে বাইরে দেখা করে। বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার জন্য একটা দিন ঠিক করবে, এই জন্য তন্ময় তাসিনের কাছে যায়। আর তাসিন তন্ময়কে নিয়ে সোজা বাড়ি চলে আসে। দুপুরে বাড়িতেই খাবে। আফিয়া বাড়িতে ছিল না, কিন্তু তন্ময়ের চোখ জোড়া আফিয়াকেই খুঁজছিল। তৃষ্ণার্ত চোখ জোড়া যাকে খুঁজে ব্যাকুল হচ্ছিল, তার দেখাই মিলল না। তন্নি 2 দিন হলো এই বাড়িতে এসেছে। তাহমিনা চৌধুরী সন্ধ্যায় তন্ময়কে কল দিয়ে ডাকেন। আহসানুল চৌধুরীরা সবাই বাড়ি চলে এসেছেন। লিভিং রুমে আড্ডা চলছে। তন্ময় সে লিভিং রুমে সবার সাথে বসে গল্পে আসর জমে ওঠে। তন্ময়ের এই বাড়িতে আসার কথা আফিয়া জানে না। চুলগুলো হাত খোপা করতে করতে 1 কাপ কফি নেওয়ার জন্য নিচে নেমে আসে। আর তন্ময়ের দৃষ্টি জোড়া এই সময় সিঁড়ির দিকে আফিয়ার দিকেই যায়। তন্ময়ের চোখ জোড়া আফিয়ার মুখে আটকে যায়। কি যে মায়া এই মুখটায়। আফিয়া লিভিং রুমে তাকাতেই তন্ময়কে দেখতে পায়। আফিয়া হঠাৎ তন্ময়কে দেখে থমকে যায়। মানুষটা পরিবর্তন হয়েছে, আগের চেয়ে স্বাস্থ্য ভালো হয়েছে, মুখমণ্ডল উজ্জ্বল হয়েছে। বয়সের ধারায় পরিপূর্ণ এক পুরুষ মানুষের ভার তন্ময়ের মাঝে এসেছে। এইভাবে তো কোনো পুরুষকে নিয়ে আফিয়া ভাবেনি, এইভাবে ভালোও লাগেনি। তারপরও তন্ময়কে দেখলে আজও কেন সেই আগের মতোই নিজের মানুষ বলে তার মনে হয়। আফিয়ার মনে অনেক কিছু উদয় হলেও মস্তিষ্ক দিয়ে মনের ভাবনাগুলো ভেবে নিজেকে ধমক দেয়। লিভিং রুমের দিকে না গিয়ে সোজা রান্নাঘরে যায়। নিজের জন্য কফি বানাতে বানাতে সবার জন্য চা বসায়। তাহমিনা চৌধুরী তাড়াহুড়ো করে এসে বলেন,